হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটি বানানো হচ্ছে সেটি মূলত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা ইংরেজি দেখলেই ভয় পায়, ইংরেজি কোনোভাবে আয়ত্ত করতে পারছে না, কোনোভাবেই গ্রামার শিখতে পারছে না, অনলি তাদের জন্য। আজকে যে টপিকটা আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে আমাদের টেন্স। কারণ ইংরেজি শেখার প্রথম ধাপ হচ্ছে আমাদের টেন্স। যদি একটা স্টুডেন্টের কাছে কোনোভাবে টেন্স যদি ক্লিয়ার না থাকে তাহলে সে কোনোভাবে কোনো গ্রামার শিখতে পারবে না। তাহলে মেন জিনিস কি ইংরেজি? মেন জিনিস হলো ইংরেজি টেন্স। উইদাউট টেন্স এ স্টুডেন্ট ক্যান নট লার্ন এনিমোর। তাই কি করতে হবে? তোমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টেন্স শেখা। কিভাবে তোমাদের টেন্সটা শেখাতে হবে? তোমরা টেন্সটা অতি সহজে শিখতে পারবে। তোমরা অনেক বই হয়তো দেখেছো, মাস্টার অফ টেন্স দেখেছো বা অন্য কোনো গ্রামার বই ফলো করেছো, সেখানে দেখবে টেন্স শেখার জন্য যে নিয়মটা অনেকে অনেক রকমভাবে দিয়েছে, কিন্তু সেই যেভাবে দেওয়া থাকে সেভাবে কিন্তু অনেক স্টুডেন্ট আয়ত্ত করতে পারে না। আমি যেটা তোমাদের শেখাবো একদম খুব সহজে তোমরা টেন্স খুব ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, তাহলে চলো দেরি না করে আমাদের টেন্স শেখা যায়। তাহলে শুরু করছি। মেইন জিনিস হলো আমাদের টেন্স। টেন্স অর্থাৎ কাল। টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? না, টেন্সকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স, তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কথার অর্থ হলো বর্তমান কাল। পাস্ট টেন্স কথার অর্থ হলো অতীত কাল। ফিউচার টেন্স কথার অর্থ হলো ভবিষ্যৎ কাল। তো কি হলো? টেন্সের কটা ভাগ? তিনটা ভাগ। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স কথার অর্থ হলো বর্তমান কাল, পাস্ট টেন্স কথার অর্থ হলো অতীত কাল, ফিউচার টেন্স হলো ভবিষ্যৎ কাল। এরপর এই প্রত্যেকটি টেন্সের চারটি করে ভাগ রয়েছে। কি বললাম? টেন্সের কটা ভাগ? তিনটা ভাগ। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের মধ্যে ভাগ রয়েছে চারটা, পাস্টের রয়েছে চারটা, ফিউচার রয়েছে চারটা। এই মোট 12টা টেন্স রয়েছে। এই 12টা টেন্সের উপরে নির্ভর করছে আমাদের ইংরেজি জগৎ। ওকে, দ্য প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের কটা ভাগ বললাম? চারটা ভাগ। কি কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, দুই নম্বর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চার নম্বর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কটা টেন্স হলো? প্রেজেন্ট টেন্সের কটা ভাগ হলো? চারটা। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই রকম ভাবে পাস্টেরও রয়েছে চারটা। পাস্টেরও রয়েছে চারটা। কি কি? না, পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হলো? এরপর হচ্ছে ফিউচার। ফিউচারের কিন্তু চারটা টেন্স রয়েছে। কি কি? ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমাদের এই 12টি টেন্স আলোচনার বিষয়। এই 12টা টেন্স যদি একজন খুব ভালোভাবে আয়ত্ত করতে পারে তাহলে তার কাছে কোনো গ্রামার আটকাবে না। একদম যা গ্রামার রয়েছে আমাদের ইংরেজি জগতে, ভয়েস বলো, ন্যারেশন বলো, ডিগ্রি বলো, আর কি রয়েছে? ন্যারেশন, ডিগ্রি, ভয়েস, জয়েনিং, যাবতীয় যা জিনিস রয়েছে তোমরা কিন্তু সবই শিখতে পারবে শুধুমাত্র
এই টেন্সটার উপরে। এই টেন্স ছাড়া যে সমস্ত স্টুডেন্ট টেন্স বুঝতে পারবে না তারা কিন্তু কোনোভাবে কোনো গ্রামার শিখতে পারবে না, এই কথাটি আমি বারবার বলছি। তাই তোমাদের উচিত ভালোভাবে টেন্সটাকে আয়ত্ত করা, টেন্সটাকে ভালোভাবে বোঝানো। যেহেতু তোমাদের টেন্সের 12টা ভাগ আছে, তো 12টা ভাগ একসঙ্গে একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয়, সেক্ষেত্রে আমি পার্ট পার্ট করে ভিডিওটা আপলোড করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5, পার্ট 6, মোট 6টা পার্টে আমি টেন্সটা আলোচনা করবো তোমাদের। তাহলে আজকে শুরু করছি পার্ট 1। পার্ট 1 এর কি কি থাকছে আমাদের? প্রেজেন্ট টেন্সের মধ্যে দুটো থাকছে, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো এই দুটো টেন্স আমাদের আলোচনা করা যাক। তাহলে হচ্ছে পার্ট 1। পার্ট 1 এর আলোচনার বিষয় কি? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স আলোচনার বিষয় কি আমাদের? 1 নম্বর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এই টেন্স কখন হয়? কখন হয় না, দেখবে কোন বাংলা বাক্যের টেন্স চিনতে গেলে যে কোনটা কোন টেন্সে রয়েছে আমাকে দেখতে হবে ভার। কাকে দেখে চিনতে হবে? ভার বা ক্রিয়াকে দেখে চিনতে হবে যে কোন টেন্সে রয়েছে। আর বাংলা বাক্যের ভার বেশিরভাগ শেষেই থাকে, ঠিক আছে? তাহলে কি লিখছি? বাংলা বাক্যের শেষে যখন করি, কর, বলি, বলো, খাই, যাই ইত্যাদি থাকে, অর্থাৎ কোনো কাজ বর্তমানে এখন করা হয়, সেই রকম বাক্য থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। তাহলে কি লিখলাম? বাংলা বাক্যের শেষে যখন করি, করো, বলি, বলো, খাই, যাই ইত্যাদি থাকে, অর্থাৎ কোনো কাজ বর্তমানে এখন করা হয়, সেই রকম বাক্য থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। মানে বর্তমানে একটা কাজ এখন করা হয় বা এখন চলে, আগেও চলছিল এখনো চলে, সেরকম যদি কোনো বাক্য থাকে তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। যেমন যেমন রাম বিদ্যালয়ে যায়। রাম বিদ্যালয়ে যায়। রাম হচ্ছে এখানে সাবজেক্ট, ভার্ব হচ্ছে যায়, অবজেক্ট হচ্ছে বিদ্যালয়। তাহলে কাকে দেখে টেন্স শিখতে বলেছিলাম? ভার্ব বা ক্রিয়াকে দেখে। এখানে যাইটা হচ্ছে আমার ভার্ব, তাহলে এখানে যাই যেহেতু রয়েছে সেক্ষেত্রে আমি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বললাম। ওকে। এছাড়াও এটা অবশ্যই মনে রাখতে হবে যে যদি কোনো বাক্য চিরন্তন সত্য, চিরন্তন সত্য কি বললাম? যদি কোনো বাক্য চিরন্তন সত্য বা বাস্তবে সত্য ঘটনা বোঝায়, তখনও কিন্তু এই টেন্স ব্যবহার হয়।
কি বললাম, যদি কোনো বাক্য চিরন্তন সত্য বা বাস্তবে সত্য ঘটনা বোঝায় তখনও কিন্তু এই টেন্স হয়। বাস্তবে সত্য ঘটনা বলতে কি বোঝায়, একটা কাজ অনেক আগে থেকে হয়ে এসেছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। যেমন একটা এক্সাম্পল কি বলতো, সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য আগেও পূর্ব দিকে উঠতো, এখনো উঠছে, আবার ভবিষ্যতেও উঠবে। চিরন্তন সত্য বা বাস্তবে সত্য ঘটনার উদাহরণটা কি বললাম তাহলে, সূর্য পূর্ব দিকে ওঠে। যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে আমার চিরন্তন সত্য বা বাস্তব সত্য ঘটনা। ঠিক আছে, এরপর আমাদের আলোচনার বিষয় কি, এটা জানলাম যে কিভাবে চিনবো একটা বাংলা বাক্য কোন টেন্সের আছে, কিভাবে চিনবো সেটা জানলাম। এবারে এরপর কি হচ্ছে যে বাংলা বাক্যটাকে আমি কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করব, কিভাবে আমি ইংরেজিতে অনুবাদ করব, সেইটারও কিছু নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো কি কি না, সেই নিয়মগুলো হলো, তাহলে কি লিখি এখানে, ইংরেজি করা নিয়ম, ইংরেজি করা নিয়ম। দেখো এইখানে টেন্স অনুযায়ী সেন্টেন্সকে কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। সেন্টেন্সের ভাগ অনেক রকম রয়েছে, কিন্তু টেন্স অনুযায়ী সেন্টেন্সকে আমার 4 ভাগে ভাগ করা যায়। কি কি, অ্যাসার্টিভ সেন্টেন্স যেটাকে বাংলাতে বলে হ্যাঁবাচক, ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটাকে বলে প্রশ্নবাচক, নেগেটিভ সেন্টেন্স যেটাকে বলে নাবাচক, আরেকটা হয় ইন্টারোগেটিভ নেগেটিভ, প্রশ্নবাচক নাবাচক। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আমি ভাত খাই, অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কি ভাত খাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি ভাত খাই না, নেগেটিভ সেন্টেন্স। আমি কি ভাত খাই না, ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। বুঝতে পেরেছ, এই 4টি সেন্টেন্সের উপর গঠিত হয়েছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রত্যেকটি টেন্সের কিন্তু 4টি ভাগ রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স। এইভাবে সেন্টেন্স অনুযায়ী দেখবে তোমাদের কোনো গ্রামার বই কিন্তু উল্লেখ করা নেই। তাহলে শুরু হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এইখানে দেখবেন এই যে ভার্বের যে রূপটা, অনেক টিচার কি করে, V1 ইকুয়াল টু ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 ইকুয়াল টু ভার্বের পাস্ট ফর্ম, V3 ইকুয়াল টু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এভাবে অনেকে V1 V2 V3 দিয়ে করে দেয়, কিন্তু এখানে দরকার নেই শর্টকাট করার। আমি তাই সম্পূর্ণ লিখছি সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এইটি হচ্ছে আমাদের গঠন প্রণালী। যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম, রাম বিদ্যালয়ে যাই, রাম বিদ্যালয়ে যাই, এটা তো প্রেজেন্ট টেন্সের উদাহরণ। কিভাবে ট্রান্সলেশনটা করবো আমি কি বলেছিলাম, একটা ট্রান্সলেশন করতে গেলে মেইন জিনিস কি, আমাকে ভার্বটা দেখতে হবে। ভার্ব দেখতে আছে, এখানে কি আছে আমার যাই। সাবজেক্ট কোনটা, এই বাংলা বাক্যের কাজটা কে করছে, সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করছে রাম, তাই রাম হচ্ছে আমার সাবজেক্ট, ভার্ব যাই, অবজেক্ট হচ্ছে বিদ্যালয়। তাহলে আমি এখানে কি লিখবো, রাম। সাবজেক্ট, আমার সাবজেক্ট এখানে রয়েছে, আমি রাম লিখে দিলাম। তারপর কি রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব কি আছে, গো। এখানে বলো তো গো করলাম, গোটা কি থাকবে এখানে, ঠিক হবে কি না, গোটা ঠিক হবে না এখানে। কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অবশ্যই মনে রাখবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ একজনকে বোঝায়, তখন ভার্বের সঙ্গে এস বাই এস যোগ করতে হবে। যদি তুমি ভার্বের সঙ্গে এস বাই এস ব্যবহার না করো, তাহলে কিন্তু ওই ট্রান্সলেশনটা হলো না, ভুল। ফার্স্ট পারসন কোনগুলো, আমি আমরা, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোনগুলো, তুমি তোমরা। থার্ড পারসন কি না, রাম শ্যাম যদু মধু ইত্যাদি যা রয়েছে, আমি আমরা তুমি তোমরা বাদে পৃথিবীতে যা কিছু রয়েছে সবই কিন্তু থার্ড পারসনের উদাহরণ।
থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ একজনকে বোঝায় তখন ভার্বের সঙ্গে এস বাই এস ব্যবহার করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এস কখন বসবে, ইএস কখন বসবে। যখন একটা ভাওয়েল থাকবে, ওয়ার্ডটার শেষে যখন একটা ভাওয়েল থাকবে তখন ইএস ব্যবহার করতে হবে, যদি কনসোনেন্ট থাকে তাহলে আমাকে এস ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে রাম গোস, দেখো এখানে ও আছে সেই জন্য আমি কি ব্যবহার করবো, ইএস। রাম গোস, তাহলে সাবজেক্ট বসে গেল, ভার্বও বসে গেল। তারপর কি হয়েছে আমার বিদ্যালয়, গোজের পরে সর্বদাই কিন্তু একটাই প্রিপোজিশন ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে টু। টু বসে দিলাম। তারপর কি হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি আছে, বিদ্যালয়। বিদ্যালয় ইংরেজি কি, স্কুল। দেখো এখানে রাম সাবজেক্ট ছিল, ভার্বটা কোথায় ছিল, শেষে, চলে এলো মাঝে, অবজেক্ট কোথায় ছিল, মাঝে, চলে গেল শেষে। হয়ে গেল আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। এই নিয়মটি যে লিখে দিলাম, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই নিয়মটি কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। চলো তারপর হচ্ছে আমাদের নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ প্রশ্নবাচক। প্রশ্নবাচক, প্রশ্নবাচকের নিয়মটা কি, ডু অবলিক ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। কি বললাম এখানে, ডু অবলিক ডাজ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। যেমন রাম কি বিদ্যালয়ে যায়, আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের শেখাচ্ছি, ঠিক আছে। রাম কি বিদ্যালয়ে যায়, কি হবে এখানে, থার্ড পারসন, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ডাজ ব্যবহার করতে হবে, আর আমি, আমরা, তুমি, তোমরা ক্ষেত্রে মানে ডু ব্যবহার করতে হবে। তাহলে থার্ড পারসন কি আছে, রাম, তাহলে কি ব্যবহার করবো আমি, ডাজ, ডাজ রাম। এবার ভার্ব কি আছে, ভার্ব আছে যা, গো, আমি এখানে ব্যবহার করছি গো। তা বলো তো এখানে কি আবার ইএসটা ব্যবহার করব না, ইএসটা ব্যবহার করা চলবে না। তার কারণ কি, আমার এখানে ডাজ ব্যবহার হচ্ছে, ডাজ ব্যবহার হলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস ব্যবহার করা চলবে না। যদি তুমি এখানে ব্যবহার করে দাও তাহলে কিন্তু ট্রান্সলেশনটা ভুল হয়ে যাবে। ডাজ রাম গো টু স্কুল, জিজ্ঞাসা চিহ্ন। তোমাদের তাহলে এই নিয়মটি আবার পুনরায় মুখস্থ করতে হবে, কি কি বা মনে রাখতে হবে, ডু ডাজ সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট এরপর হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। অর্থাৎ নাবাচক। নাবাচকের নিয়মটা কি, সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাজ প্লাস নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন রাম বিদ্যালয়ে যায় না, কি হবে, রাম ডাজ নট গো টু স্কুল। এইটা রাম বিদ্যালয়ে যায় না, রাম ডাজ নট গো টু স্কুল হয়েছে। তাহলে তোমাদের এই নিয়মটা মনে রাখতে হবে, সাবজেক্ট ডু ডাজ নট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট। নেক্সট রয়েছে আমাদের ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভ নেগেটিভটা অতটা ইম্পর্টেন্ট নয়, যেহেতু আমি ইন্টারোগেটিভ আর নেগেটিভ আলাদাভাবে শিখিয়ে দিয়েছি, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ নেগেটিভ করলেও তোমরা মনে রাখতে পারো, কিংবা নাও যদি করো তাও সমস্যা নেই, কিন্তু করার সময় যখন কোনো একটা বাক্য থাকবে তোমরা অবশ্যই সেটা করতে পারবে। সেক্ষেত্রে আমি ইন্টারোগেটিভ আর নেগেটিভটা দেখাচ্ছি না। ওকে, তাহলে তোমরা প্রেজেন্ট টেন্সটা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। আমি একটু টেন্সের পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারো। নেক্সট টেন্স কি রয়েছে তোমাদের, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 2 নম্বর টেন্স কি আমার
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট থেকেও সোজা, ঠিক আছে? দেখো কিভাবে করাচ্ছি। এই টেন্স কখন হয়? কখন হয় না, বাংলা বাক্যের শেষে যখন তেছি, তেছ, তেছে, করছে, বলছে, যাচ্ছে ইত্যাদি থাকে, অর্থাৎ কোনো কাজ বর্তমানে এখন করা হচ্ছে বা চলছে বোঝায়, তখন এই টেন্স হয়। কি বললাম? বাংলা বাক্যের শেষে যখন তেছি, তেছ, তেছে, করছে, বলছে, খাচ্ছে, যাচ্ছে ইত্যাদি থাকে, অর্থাৎ কোনো কাজ বর্তমানে এখন করা হচ্ছে বা চলছে বোঝায়, তখন এই টেন্স হয়। অর্থাৎ কি হলো যে কোনো কাজ একটা চলছে এখন, বা আগে হয়ে গেছে সেরকম কিছু না, কাজটা এখন করা হচ্ছে, চলছে কাজটা, সেরকম যদি কিছু বাক্য থাকে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে যেমন একটা উদাহরণ দিই, যেমন ছেলেটি বই পড়ছে, ছেলেটি একটি বই পড়ছে, বা ছেলেটি গল্পের বই পড়ছে, গল্পের বই পড়ছে, পড়ছে। আমি কি বলেছিলাম, টেন্স কি দেখে চিনতে হয়? ভাব বা ক্রিয়াকে দেখে। আর বাংলা বাক্যের ভাব বা ক্রিয়া করে থাকে বাক্যের শেষে। কি আছে? পড়ছে। পড়ছে নাকি যদি ভাঙা হয় কি হবে? তেছে, পরিযুক্ত তেছে, পরিযুক্ত তেছে হচ্ছে পড়ছে, তাই তো? তাহলে এখানে কন্টিনিউয়াস টেন্স একটা লুকিয়ে রয়েছে, কোথায়? এইখানে ভাব। তাহলে ভাবটা দেখে আমাকে চিনতে হচ্ছে কোন টেন্সে রয়েছে, তাই ভাব দেখে চিনতে পারছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ ছেলেটি গল্পের বই পড়ছে, বই পড়া শেষ হয়ে যায়নি, এখনো কাজটা চলছে, সেই জন্য বললাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? বুঝতে পেরেছ? এরপর যাচ্ছি ইংরেজি ট্রান্সলেশন করার নিয়ম। ইংরেজি ট্রান্সলেশন করার নিয়মে কি? প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন ছেলেটি গল্পের বই পড়ছে, ছেলেটি হচ্ছে সাবজেক্ট, পড়ছে ভার্ব, কি পড়ছে? গল্পের বইটা অবজেক্ট। তাহলে কি হবে? নিয়মে কি হয়ে যাবে? সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? দা বয়, তারপরে কি আছে আমার? অ্যামিজার। দা বয় বলতে একজন লোক যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করছি ইজ, দা বয় ইজ। পড়ায় গেলে কি? রিড, তার সঙ্গে আসছে কি আমার? ভালো সাথে আইএনজি, বুঝলাম রিডিং। কি পড়ছে? গল্পের বই, স্টোরি বুক। স্টোরি বুক মানে গল্পের বই। নেক্সট হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়মটা কি? না, অ্যামিজার প্লাস সাবজেক্ট
প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট তারপর জিজ্ঞাসা চিহ্ন। যেমন ছেলেটি কি গল্পের বই পড়ছে, জিজ্ঞাসা চিহ্ন। কি হবে এখানে? শুধুমাত্র অ্যান্সারটা ঘুরে যাবে। ইজ দ্য বয় রিডিং স্টোরি বুক? হলো? তো এখানে নিয়মটা কোন নিয়মটা মনে রাখতে হবে? এই নিয়মটা। অ্যান্সার সাবজেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। ক্লিয়ার? নেক্সট আছে তোমাদের নেগেটিভ সেন্টেন্স। নেক্সট আছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স নিয়মটা কি? না সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস নট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। যেমন ছেলেটি গল্পের বই পড়ছে না। কি হবে? দ্য বয় is not reading story book। তাহলে কোন নিয়মটা তোমাদের মনে রাখতে হবে? এই নিয়মটা। সাবজেক্ট অ্যামিজার নট ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। এই ছিল তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। আশা করি তোমরা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝতে পেরেছো। তবুও আরেকবার বলে দিই, যারা না বুঝতে পারছো, যে সমস্ত স্টুডেন্ট না বুঝতে পারছো, ডেসক্রিপশন বক্সে আমার পিডিএফ দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো।